পশ্চিমবঙ্গে এসআইআর পর্ব শুরু হয়ে গেছে। প্রথম পর্ব চলছে। তার মধ্যে মানুষের মনে কতকগুলো প্রশ্ন, কতকগুলো ধারণা জন্মগ্রহণ করেছে। বিশেষ করে মহিলাদের বিভিন্ন রকম প্রশ্ন আসছে। মহিলারা আতঙ্কিত, কারণ তারা জেনেছে যে বিহারে অধিকাংশ মহিলাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে। বেশি 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 করে মহিলাদের নাম বাদ গেছে। তাছাড়াও অনেক কারণও আছে। কারণ হলো, মহিলারা যখন বাবার বাড়ি থাকে তখন বাবার টাইটেল বা পদবি ব্যবহার করেন। শ্বশুর বাড়ি গেলে স্বামীর টাইটেল বা পদবিটা ব্যবহার করতে হয়। আবার বাবার বাড়ি একরকম ঠিকানা থাকে, শ্বশুর বাড়ি গেলে আবার ঠিকানা পাল্টে যায়। এছাড়াও মহিলাদের ক্ষেত্রে আরো কতগুলো সমস্যা আছে। সেটা হলো, কোনো মহিলার বিয়ের পরে ডিভোর্স হয়ে গেছে, আবার কোনো মহিলা বিধবা হয়ে গেছেন, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, তাদের সমস্যাগুলো কি? ডিভোর্স হয়ে গেছে কিন্তু বিয়ের পরে স্বামীর বাড়িতে ভোট হয়েছিল, সেখানে এখনো ভোট রয়েছে, এদিকে ডিভোর্স হয়ে গেছে। এখন সেইখানে এনুমারেশন ফর্ম আসবে, সেখানে তিনি কোথায় হিয়ারিং করবেন, কোথায় তার এনুমারেশন ফর্মটা জমা করবেন? এই রকম নানাবিধ কারণে এই যে সমস্যা, এই সমস্যার কারণে মহিলাদের নাম ভোটার লিস্ট থেকে বেশি করে বাদ যাচ্ছে। সেই সব নিয়ে আজকের ভিডিও। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা পরিষ্কার করে, অন্য যাতে জানতে পারে তার জন্য শেয়ার করবেন। তাহলে চলছে এখন প্রিন্টিং অ্যান্ড ট্রেনিং পর্ব। 28 তারিখ থেকে, এই অক্টোবরের 28 তারিখ থেকে এসআইআর পর্ব শুরু হয়েছে। তার প্রথম পর্ব ট্রেনিং এবং এনুমারেশন ফর্ম ছাপানোর পর্ব, সেটা চলবে 3 তারিখ পর্যন্ত, 3 নভেম্বর পর্যন্ত। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন পর্ব, অর্থাৎ হাউস টু হাউস এনুমারেশন পর্ব। তৃতীয় পর্ব হলো পাবলিকেশন পর্ব, সেটা হলো ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হবে 9 ডিসেম্বর, এবং ওই 9 ডিসেম্বর থেকে ক্লেইম এন্ড অবজেকশন, অর্থাৎ ভোটার লিস্ট যখনই পাবলিশ হবে তখনই ওই ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে খসড়া ভোটার লিস্টে, এবং যদি ডুপ্লিকেট কোনো নাম আপনার চোখে পড়ে, যদি দেখেন যে এই লোকটা কি করে হলো ডুপ্লিকেট ভোট, তাহলে আপনি অবজেকশন জানাতে পারবেন। আর আপনার নাম না উঠলে আপনিও আবেদন করতে পারবেন, কেন আমার নাম উঠলো না। এবং এই আবেদন করা, তাছাড়া যারা নতুন ভোট হবে তারাও আবেদন করতে পারবেন ভোটের জন্য। এইগুলো নিয়ে হিয়ারিং পর্ব চলবে, অর্থাৎ ভেরিফিকেশন পর্ব। এরপরে নোটিশ পর্ব। নোটিশ দেওয়া হবে আপনাদের, যারা আবেদন করবেন বা অবজেকশন করবেন তাদের নোটিশ দিয়ে জানানো হবে যে আপনারা হাজির হওয়ার জন্য, হাজির হয়ে আপনাদের তথ্য জানানোর জন্য। সেটাও হলো 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত আপনাকে এই পর্বটা চলবে, এবং তারপরে যে 7ই ফেব্রুয়ারি আপনার মূল ভোটার লিস্ট পাবলিশ হবে। তাহলে দেখা যাচ্ছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ পর্ব হলো হাউস টু হাউস এনুমারেশন পর্ব, অর্থাৎ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। এই পর্বে প্রথমে আপনাকে এনুমারেশন ফর্মটা ডিস্ট্রিবিউট করা হবে, আপনার হাতে তুলে দেওয়া হবে। আপনার নামে নির্ধারিত এনুমারেশন ফর্মটি আপনার হাতে তুলে দেওয়া হবে। তারপরে আপনি সেই ফর্মটা ফিল আপ করবেন। 2টি ফর্ম দেওয়া হবে, ফর্মটি ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করে আপনি জমা করবেন। আপনি যদি সঙ্গে আপনার ডকুমেন্ট দিতে চান দিতে পারেন, সেইগুলো দিতে হবে। আবার যদি আপনি না দিতে পারেন তাও হবে, তাও এনুমারেশন ফর্মটা কিন্তু জমা করা যাবে। আপনি দিতে পারলেন না, যার জন্য আপনি এনুমারেশন ফর্ম জমা দেবেন না, এরকম নয়। এনুমারেশন ফর্ম জমা দিলে নির্বাচন কমিশন যা বলেছে, তাতে এনুমারেশন ফর্ম জমা দিলে খসড়া ভোটার তালিকায় আপনার নাম উঠে যাবে। সেক্ষেত্রে আপনাকে ওই যে 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত, ওর মধ্যে আপনাকে নোটিশ দিয়ে ডাকা হবে, আপনি কেন ডকুমেন্ট দিতে পারলেন না, বা তখন যদি ওই ডকুমেন্টস নিয়ে যেতে পারেন তাহলে আপনাকে হিয়ারিং করা হবে। এগুলো একটা পর্ব চললো। এছাড়া আপনি যদি চান, আপনার যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে, তাহলে অবশ্যই 2002 সালের ভোটার লিস্ট দিলে আর কিচ্ছু লাগবে না। আপনার পিতামাতার নামও যদি থাকে, তাহলে আপনাকে ওই পিতামাতার নামের জেরক্স কপি দিলে, ভোটার লিস্টের জেরক্স কপি দিলে আর কিচ্ছু লাগবে না, আপনার হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে। আপনার আর হিয়ারিং এও ডাকবে না, আপনার ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে যাবে। কিন্তু সমস্যা হলো মহিলাদের ক্ষেত্রে। প্রথম প্রশ্ন মহিলাদের, যে কোথায় তারা এনুমারেশন ফর্মটা ফিল আপ করবে। দেখুন, এনুমারেশন ফর্ম আপনার এখন 2025 সালে যেখানে ভোট আছে সেখানে আপনার এনুমারেশন ফর্মটা আসবে। সুতরাং আপনার এনুমারেশন ফর্ম যেখানে আসবে সেখানেই আপনি এনুমারেশন ফর্মটা ফিল আপ করবেন। যদি আপনার ভোট বাবার বাড়িতে থেকে থাকে তাহলে বাবার বাড়ির এনুমারেশন ফর্ম আসবে, আপনি এখন বাবার বাড়িতে এনুমারেশন ফর্মটা ফিল আপ করে জমা করবেন,
আপনার পিতামাতার ভোটার লিস্টে 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে সেটা দিয়ে করবে। আর যদি আপনার ভোটার 2025 সালে যদি শ্বশুর বাড়িতে থাকে, তাহলে অবশ্যই আপনি শ্বশুর বাড়িতে এনুমারেশন ফর্ম পাবেন এবং এনুমারেশন ফর্ম সেখানে আপনাকে ফিল আপ করতে হবে। যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে শ্বশুর বাড়িতে থাকে, তার কপি দিলে হয়ে যাবে। আবার যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম বাবার বাড়িতে থাকে, সেই কপিটা এনে শ্বশুর বাড়ির ওই এনুমারেশনের সঙ্গে জমা দিলে হবে। যদি আপনার নাম ভোটার লিস্টে না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পিতা মাতার নাম, অর্থাৎ বাবার বাড়ি থেকে আপনার পিতা মাতার ভোটার লিস্টে 2002 সালে ভোটার লিস্টে নাম থাকলে সেটা নিয়ে আসতে হবে, এইটা এনে জমা দিতে হবে। কিন্তু সমস্যা হলো, যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার পিতা মাতার ডকুমেন্টস আনতে হবে। ওই যে 11টি ডকুমেন্টস এর কথা বলেছে, সেই 11টি ডকুমেন্টস এর মধ্যে একটি ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে। এইবার সমস্যা হলো, যদি কোনো মহিলা ডিভোর্সি হয়, কোনো মহিলা যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? ডিভোর্স হয়ে গেলে আপনি যদি আপনার শ্বশুরবাড়ি এনুমারেশন ফর্ম আসে, তাহলে সেই ফর্মটা এনে অন্তত সেখানে জমা দেওয়ার চেষ্টা করবেন। ফর্ম যদি জমা না দিতে পারেন, এনুমারেশন ফর্ম যদি জমা না দেন, তাহলে আপনার নাম কিন্তু ভোটার লিস্টে উঠবে না। কোনো লোক মারফত সেই এনুমারেশন ফর্মটা আপনি আনাবেন এবং সেই বিএলওর কাছে আপনার জমা দিতে হবে। যেহেতু আপনার ওখানে কোনো ডকুমেন্ট, শ্বশুর বাড়ির কোনো ডকুমেন্টস লাগবে না, সেই হেতু আপনি আপনার বাবার বাড়ির ডকুমেন্টস দিয়ে, যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে, তাহলে সেই লিস্ট আপনার বাবা মায়ের নিয়ে আপনি জমাটা করে দেবেন। ভোটার লিস্টে যখন নাম উঠে যাবে, তারপরে আপনি ট্রান্সফার করে নেবেন ভোটটা। এখন তো ট্রান্সফার হবে না, আপনি যখন ভোটার লিস্টে এই এসআইআর এ নাম উঠে যায় যদি, তাহলে আপনি আপনার ভোটার লিস্টে ট্রান্সফার করে নেবেন। এছাড়া বাকি যা কথা, সেটা আপনি বিএলওদের সঙ্গে পরামর্শ করে নেবেন যে আমার তো এই পরিস্থিতি, তাহলে কি হবে। বিধবা মহিলা, বিধবা যদি হন, সেক্ষেত্রে আপনার যদি বিধবা আপনি হন, বিবাহ আর দ্বিতীয়বার না করে থাকেন, তাহলে তো শ্বশুর বাড়িতে আপনি অবশ্যই এসআইআর এর ফর্ম ফিল আপ করতে পারছেন। আর যদি অন্য জায়গায় অন্যত্র বিয়ে করে থাকেন, তাহলে কিন্তু আপনার ওই জায়গায় নাম আগেই ভোটার লিস্ট থেকে নাম ট্রান্সফার করে নেওয়া দরকার ছিল। যদি ট্রান্সফার না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা। এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকের নাম মহিলাদের কাটা যাচ্ছে। এই যে ঘটনাটা বললাম, আপনি শ্বশুর বাড়িতে, আগে শ্বশুর বাড়িতে আপনার নামটা তোলা আছে, এইবার আপনি ডিভোর্স হয়ে গেছেন, ডিভোর্সের পরে আবার অন্য জায়গায় বিয়ে করেছেন, ভোটার লিস্টে নাম থেকে গেছে ওই পুরনো শ্বশুর বাড়ি, তাহলে আপনার এই এসআইআরটা ফর্মটা ফিল আপ হবে না, আপনি এসআইআর এর ফর্মটা ফিল আপ করতে পারবেন না, সুতরাং আপনার নামটা কাটা যেতে বাধ্য। আবার দেখা যাচ্ছে আপনি বিধবা, বিধবা হওয়ার পরে আপনি দেখা গেল বিবাহ করে নিয়েছেন অন্য জায়গায়, পুরনো শ্বশুর বাড়ির সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, অথচ আপনার ভোটারটা পুরনো শ্বশুর বাড়িতে থেকে গেছে। এক্ষেত্রে আপনি কি করবেন? আপনার পুরনো শ্বশুর বাড়ি যদি এসআইআর এর ফর্মটা জমা দিতে পারেন, তা হবে। যদি সেখানে তো আপনার শ্বশুর বাড়ি কোনো ডকুমেন্টস লাগবে না, আপনার লাগবে আপনার বাবার বাড়ির ডকুমেন্টস। আপনার বাবার ডকুমেন্টস দিয়ে কোনোভাবে সেখানে যদি জমা দিতে পারেন, তাহলে আপনার ভোটটা টিকে যাবে এবং পরবর্তীতে আপনি সেই ভোটটা ট্রান্সফার করে নিতে পারবেন। অন্যথায় আপনাদের এই ডিভোর্সি বা বিধবা যারা পুনর্বিবাহ করেছেন, তাদের জন্য আপনাদের পুনরায় নতুন করে অ্যাপ্লিকেশন করে ভোট করতে হবে, নতুন আবেদন করতে হবে। এই এনুমারেশন ফর্মটা ফিল আপ করবেন না। শ্বশুর বাড়ির এনুমারেশন ফর্মটা ফিল আপ না করে নতুন করে আপনি 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনার পিতা মাতার ডকুমেন্টস দিয়ে জমা দেবেন। সেক্ষেত্রেও আপনার ভোট উঠে যেতে পারে এবং এটাই সব থেকে সোজা পদ্ধতি। এই পদ্ধতিটাই হলো সব থেকে সোজা পদ্ধতি। আশা করি আপনাদের আমি বুঝাতে পেরেছি। তাহলে যদি ভালো লাগে, আমার এই প্রতিবেদনটা অবশ্যই শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ সবাইকে।